আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে সাস্টের এই ইউনিটে 2015-16 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করব। চলো দেখা না যাক প্রথম প্রশ্নে কি বলেছে। ইন্টিগ্রেশন -1 থেকে 2 মডুলাস অফ এক্স ডিএক্স এর মান কত? আমরা কিন্তু চাইলে এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেটরের সাহায্যেই করতে পারি। চলো দেখে নেওয়া যাক কিভাবে করতে হবে। প্রথমে আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা তুলে ফেলবো, যেটা এখানে রয়েছে। এরপর ফাংশনটা তুলে ফেলবো, সেটা আমাদের ছিল মডুলাস অফ এক্স ডিএক্স। তো মডুলাস আমরা কিভাবে দিব একটু খেয়াল করলে দেখতে পারবে যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে এইখানের উপরে কিন্তু হলুদ কালারে লেখা আছে ABS, অর্থাৎ অ্যাবসোলুট। এটাই হচ্ছে আমাদের মডুলাস। তো আমরা এটা কিভাবে লিখবো, এটা হচ্ছে যেহেতু হলুদ কালারে রয়েছে তার জন্য আমরা শিফটে চাপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে চাপ দিব, তাহলে কিন্তু মডুলাস এসে পড়বে। এরপর আমরা এক্স লিখব, অর্থাৎ আলফা, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তাহলেই এক্স চলে আসলো। আচ্ছা, এবার আমরা লিমিটটা বসিয়ে দিব। আমাদের লিমিটটা ছিল -1 থেকে 2, -1 থেকে 2, তাহলেই এখান থেকে আমরা মানটা পেয়ে যাব। মানটা এসেছে 2.5, অর্থাৎ 5/2। তাহলে আমাদের অ্যান্সার হবে 5/2। আমরা চাইলে এটা ক্যালকুলেটর ছাড়াও করতে পারি। মডুলাসের ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া করতে হলে এভাবে করতে হবে। আমাদেরকে একবার লিখতে হবে ইন্টিগ্রেশন অফ -x dx প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। আমরা জানি মডুলাস উঠিয়ে দিলে প্লাস মাইনাস দিতে হয়, তো আমরা একবার শুরুতে মাইনাস দিব আর একবার শুরুতে প্লাস দিব। আচ্ছা, এবার লিমিটটা বসাবো কিভাবে। আমাদের লিমিট দেওয়া আছে -1 থেকে 2, এর জন্য আমাদের লোয়ার লিমিট -1, অর্থাৎ আমরা এখানে লোয়ার লিমিটের জায়গায় বসাবো -1, এবং আপার লিমিট এখানে না বসিয়ে আমরা এইখানে বসাবো 2। আচ্ছা, এবার এই দুটো লিমিটের জায়গায় আমরা কি বসাবো? আমরা এখানে বসাবো 0, এখানেও 0, এখানেও 0। এতটুকু পারলে বাকিটুকু ক্যালকুলেশন করা একদমই সহজ। আমরা জানি এক্সকে ইন্টিগ্রেট করলে আসে x²/2, তার আগে একটা মাইনাস রয়েছে। আমরা একটা কাজ করতে পারি, মাইনাস চিহ্নটা না দিয়ে আমরা লিমিটটাকে উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ লোয়ার লিমিট ছিল -1, সেটাকে লিখবো আপার লিমিটে, আর আপার লিমিট ছিল 0, সেটাকে লিখবো লোয়ার লিমিটে। লিমিট উল্টিয়ে দিলে একটা এক্সট্রা মাইনাস চলে আসে। আমাদের যেহেতু আগে থেকে মাইনাস ছিল, তো এই এক্সট্রা মাইনাস আর এ মাইনাসে প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কখনো ইন্টিগ্রেশনের আগে মাইনাস থাকে তাহলে আমরা চাইলে মাইনাসটা না দিয়ে লিমিটটা উল্টিয়ে দিতে পারি। এরপর প্লাস এই এক্সকেও সেমভাবে ইন্টিগ্রেট করলে আসবে x²/2। এখানে আমাদের লিমিট হচ্ছে 2 এবং 0। আচ্ছা, এবার আমরা লিমিটটা বসিয়ে দিব। এক্সের জায়গায় -1 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1/2, আর 0 বসালে 0ই আসে, সেটা লিখলাম না। প্লাস এবার যদি এখানে এক্সের জায়গায় 2 বসানো হয় তাহলে 2কে স্কোয়ার করলে হয় 4, 4/2, অর্থাৎ 2। তাহলে 2 + ½ এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে নিচে হবে 2, এখানে হবে 1 প্লাস 2 দুগুণে 4, অর্থাৎ 5/2। তাহলেও কিন্তু আমাদের রেজাল্টটা 5/2ই আসে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। আমাদের 2 নাম্বার এমসিকিউতে বলেছে x+2, 7, 11 এই ধনাত্মক সংখ্যাগুলির বর্গের গড় যদি 51 হয় তাহলে x এর মান কত? তো সংখ্যাগুলির বর্গ, অর্থাৎ x², x+2 হোল স্কোয়ার, 7² এবং 11² বর্গ করে ফেললাম। এবার বলেছে বর্গের গড়। তো গড় বের করার নিয়ম হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড বাই উপাত্তগুলোর সংখ্যা। তো এখানে মোট 4টা সংখ্যা রয়েছে, এজন্য আমরা ভাগ করব 4, ইকুয়াল আমাদের গড়ের মানটাই কিন্তু দেওয়া আছে 51। আচ্ছা, এরপর এখান থেকে এক্স এর মানটা বের করতে বলেছে। এখান থেকে এক্স এর মানটা কিন্তু আমরা চাইলে সরাসরি ক্যালকুলেটরের সাহায্যেই বের করতে পারি। চলো দেখে নেওয়া যাক কিভাবে বের করতে হবে। আমরা প্রথমেই ক্যালকুলেটরে বের করার জন্য এই ফাংশনটা ক্যালকুলেটরে তুলে ফেলব। সেটা হচ্ছে ভগ্নাংশ চিহ্ন দিলাম, এরপর হচ্ছে আমাদের x², অর্থাৎ আলফা এক্স তার স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে আছে আমাদের x+2 তার হোল স্কোয়ার, এরপর 7² প্লাস 11², এরপর নিচে রয়েছে আমাদের 4। এরপর আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিব। খেয়াল করলে দেখতে পাবে আমাদের ক্যালকুলেটরে এখানে যে CALC লেখা আছে তার উপরে কিন্তু পিঙ্ক কালারের ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে লিখব? আমরা এখানে আলফা চাপ দিব, তারপর এখানে চাপ দিব, তাহলে কিন্তু আমাদের ইকুয়াল চিহ্নটা চলে আসবে।
আলফা চাপ দিব, তারপর এটা চাপ দিব, তাহলে ইকুয়াল চলে আসবে। তো ইকুয়ালের পরে আমাদের রয়েছে 51, আমরা এখানে 51 লিখে দিব। তো আমাদের এই ফাংশনটা তোলা হয়ে গেল। এরপর এটা সলভ করব কিভাবে? দেখতেই পাচ্ছ ক্যালক লেখার উপরেই কিন্তু হলুদ কালারে সলভ লেখা আছে। তো যেহেতু হলুদ কালারে রয়েছে এর জন্য আমরা শিফট তারপর এটা চাপ দিব, তাহলেই সলভ হবে। এখন আমাদেরকে এক্স এর একটা মান জানতে যাচ্ছে, মানে এক্স এর রেজাল্টের আনুমানিক একটা মান। তো অপশনগুলো থেকে আমরা যে কোনো একটা মান দিয়ে দিব। আমরা ধরে নিচ্ছি এক্স এর আনুমানিক মানটা হচ্ছে 5, তো আমরা এখানে এক্স এর মানটা 5 দিয়ে দিব। তাহলে আমাদেরকে এক্স এর যে মানটা দিচ্ছে সেটা হচ্ছে 3, অর্থাৎ এখান থেকে এক্স সলভ করলে আমরা এক্স এর মানটা 3 পাই। তো বুঝতে পারতেছি যে আমাদের অ্যান্সার হবে অ্যান্সার হবে আমাদের ডি, অর্থাৎ 3। চলো এবার 3 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25। বৃত্তের পরিধির উপর 3টা বিন্দু রয়েছে, যেগুলো হচ্ছে পি, কিউ এবং আর। তাহলে কোন পি আর কিউ এর মান কত হবে? তো আমরা প্রথমেই বৃত্ত এঁকে নেই। এটা হচ্ছে আমাদের বৃত্ত, এবং আমরা বিন্দুগুলো বসানোর জন্য চতুর্ভাগ এঁকে নেই। আচ্ছা, আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে আমাদের বৃত্তের কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে অবস্থিত। অর্থাৎ এটা যদি হয় আমাদের বৃত্তের কেন্দ্র, তাহলে এটা হবে মূল বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এবং বৃত্তের ব্যাসার্ধ আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে বৃত্তের ব্যাসার্ধ হবে 5। তাহলে প্রথম যে বিন্দুটা রয়েছে পি 5,0, সেটা হবে এইখানে। এই বিন্দুটা হচ্ছে আমাদের পি 5,0, এবং এর পরেরটা হচ্ছে কিউ 0,5, সেটা হবে এইখানে কিউ 0,5। কারণ ব্যাসার্ধ কিন্তু এতটুকুও 5, এতটুকুও 5, এই জন্য বিন্দুগুলোকে এখানে বসিয়েছি। এর পরের বিন্দুটা হচ্ছে -4,3, তো সেটা আমরা ধরে নিচ্ছি -4,3 এইখানে। এই বিন্দুটা হচ্ছে আমাদের আর, অর্থাৎ -4,3। আচ্ছা, বা -4,3 বিন্দুটা অ্যাকচুয়ালি এখানে বৃত্তের উপরে অবস্থিত হবে। আমরা এটা কীভাবে বুঝেছি যে বৃত্তের উপরে হবে? আমরা যদি এই বিন্দুটা দিয়ে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করি, তাহলে 4কে স্কোয়ার করলে কিন্তু 16, আর 3কে স্কোয়ার করলে 9, 16 আর 9 25, এবং 25 - 25 করলে আসে 0। তো যেহেতু বিন্দুটা দিয়ে বৃত্তকে সিদ্ধ করা যাচ্ছে, তার মানে কিন্তু এই বিন্দুটা বৃত্তের উপরেই হবে। আর প্রশ্ন তাই বলা ছিল যে বিন্দু 3টি বৃত্তের উপরে হবে, অর্থাৎ আর বিন্দুটা হবে এইখানে। আচ্ছা, তো এখন যদি আমরা কিউ এবং আর যোগ করে দিই, তাহলে এই যে কিউ এবং আর যোগ করে দিচ্ছি, এরপরে পি এবং আর যোগ করে দিব, এবং পি আর কিউ যোগ করে দিব। তাহলে এখান থেকে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হলো। আমাদেরকে জিজ্ঞেস করেছে যে পি আর কিউ এই কোণটা কত। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে পি কিউ হচ্ছে একটা বৃত্তচাপ। আমাদের এই অঙ্কটা করতে যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিন্তু এইটা, মানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়। আমাদের কেন্দ্র যেহেতু এইটা, তো এই পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো আমাদের এইটা। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বলতেই পারি যে এই কোণটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে π/2। তাহলে এই পি কিউ চাপের উপরেই কিন্তু আমাদের পি আর কিউ এই বৃত্তস্থ কোণটা দণ্ডায়মান রয়েছে। কিভাবে বুঝলাম? আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ও, তাহলে এই কোণটাকে আমরা নাম দিব কি? পি ও কিউ সমান π/2। আবার এই কোণটা হচ্ছে আমাদের পি আর কিউ, কোণ পি আর কিউ, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি যে কোণটা কিন্তু পি এবং কিউ এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অর্থাৎ আমাদের এই কোণ দুটি পি কিউ চাপের উপর দণ্ডায়মান। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ π/2 এর অর্ধেক। তো π/2 × 1/2 গুণ করলে আসে π/4। তাহলে আমাদের বৃত্তস্থ কোণ মানে কোণ পি আর কিউ এর মানটা হচ্ছে π/4।
যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি। 4 নাম্বার প্রশ্নে বলেছে x পাওয়ার 4 ইকুয়াল 1 সমীকরণটির মূলগুলির বর্গের সমষ্টি কত। তো যেহেতু x এর পাওয়ার 4, এখান থেকে আমরা x এর 4টা মান পাবো। তো এটা আমরা কীভাবে সলভ করব? x পাওয়ার 4কে আমরা লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর আমরা এই স্কোয়ারটাকে যদি এখানে পাঠিয়ে দিই তাহলে হবে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 1। তো 1কে রুট করলে 1ই আসে, অর্থাৎ এক্স স্কোয়ারের মান আমরা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 1। অর্থাৎ এক্স স্কোয়ারের একটা মান হচ্ছে প্লাস 1, আরেকটা মান হচ্ছে মাইনাস 1। এবার আমরা যদি আবারও এই স্কোয়ারটাকে এই পাশে পাঠাই তাহলে হবে প্লাস মাইনাস রুট 1। তো 1কে রুট করলে 1ই আসে, তো এখান থেকে আমরা এক্সের যে দুটো মান পাবো সে দুটো হচ্ছে প্লাস মাইনাস 1। একইভাবে আমরা যদি এখানে স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে প্লাস মাইনাস রুটের ভিতরে মাইনাস 1। আমরা জানি মাইনাস 1কে রুট করলে লিখতে হয় আই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এক্সের মোট 4টা মান পেয়েছি। একটা হচ্ছে প্লাস 1, একটা মাইনাস 1, এরপর প্লাস আই এবং মাইনাস আই। তো আমাদেরকে বলেছে এই 4টা মূলের বর্গের সমষ্টি, অর্থাৎ প্রত্যেকটা মূলকে বর্গ করতে হবে। একটা মূল ছিল 1, একটা ছিল মাইনাস 1, একটা ছিল আই, আর একটা ছিল মাইনাস আই। এই 4টা মূলকে বর্গ করতে হবে। এরপর বলেছে বর্গের সমষ্টি, অর্থাৎ 4টাকেই যোগ করতে হবে। এবার আমরা জানি যে 1কে স্কোয়ার করলে 1ই আসে, প্লাস মাইনাস 1কে হোল স্কোয়ার করলেও 1ই আসবে। আচ্ছা, এরপর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1। এরপর মাইনাসকে যদি স্কোয়ার করা হয় সেটা কিন্তু প্লাসই হবে। তারপরে যদি আমরা আইকে স্কোয়ার করি তাহলে আইকে স্কোয়ার করলে কত হয়? মাইনাস 1। তাহলে এখানে দেখতে পারতেছো যে 1 মাইনাস 1 কাটাকাটি যায়, একইভাবে এই 1 মাইনাস 1 কাটাকাটি যায়। তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসে 0, অর্থাৎ বর্গের সমষ্টি হবে 0, মানে সঠিক উত্তর হলো সি। আমরা 5 নাম্বার এমসিকিউতে চলে এসেছি। এই প্রশ্নটি এসেছে লিমিট থেকে। চলো প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে লিমিট x টেন্স টু 0 ই পাওয়ার m 10x মাইনাস 1 ডিভাইডেড বাই m ইন্টু 10x প্লাস সাইন এক্স এর মান কত। এটা দেখে কঠিন মনে হলেও আমরা কিন্তু লিমিটের সবগুলো ম্যাথই লাপিটাল রুল দিয়ে করতে পারি। অর্থাৎ আমরা ফার্স্টে এখানে লিমিটটা বসিয়ে দিব, বসানোর পরে দেখব যে 0/0 অথবা ইনফিনিটি এরকম ফরম্যাট আসে কি না। যদি এরকম ফরম্যাট আসে তাহলে কিন্তু আমরা লাপিটাল রুলটি অ্যাপ্লাই করতে পারবো, যেটাকে আমরা এল হসপিটাল বলে থাকি। তো আমরা এখানে লিমিটটা বসিয়ে দিচ্ছি। যদি এক্সের জায়গায় 0 বসানো হয় তাহলে 10 এর মান কিন্তু 0ই হয়। তাহলে m ইন্টু 0 হচ্ছে 0, মানে আমাদের লাইনটা হচ্ছে ই পাওয়ার 0 থাকে মাইনাস 1 ডিভাইডেড বাই, যদি আমরা এখানে 0 বসাই তাহলে 10x এর মানও 0, অর্থাৎ 10 আসে সেটা 0, প্লাস সাইন 0 মানও কত? 0, তাহলে m গুণ 0 আসে। দেখতে পারতেছো উপরে আমাদের ই পাওয়ার 0 আসে, ই পাওয়ার 0 মানে কিন্তু 1, তাহলে 1 মাইনাস 1 0, আর নিচেও কিন্তু গুণফল আসে 0, তাহলে আমাদের 0/0 ফরম্যাট আসতেছে। তাহলে আমরা এখানে এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তো রুলটা কি ছিল? আমাদেরকে লব এবং হরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যদি আমরা এখানে এক্স এর সাপেক্ষে করি তাহলে ই পাওয়ার পুরোটাকে আমরা এক্স ধরে নিব। ই পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে ই পাওয়ার এক্সই হয়। এরপর চেইন রুলের নিয়ম অনুযায়ী আমরা যেটাকে এক্স ধরেছি সেটাকে আবারও ডিডিএক্স করা লাগে। তো আমরা এক্স ধরেছিলাম এটাকে, তাহলে এম বসবে এবং 10xকে ডিডিএক্স করলে হবে সেক স্কোয়ার এক্স। এরপর মাইনাস 1কে ডিডিএক্স করলে 0 আসে, সেটা আর লিখলাম না। নিচে আছে আমাদের এম ইন্টু 10x, আমাদের প্রত্যেকটাকে ডিডিএক্স করতে হবে। তো 10xকে যদি ডিডিএক্স করি তাহলে সেক স্কোয়ার এক্স প্লাস সাইন এক্সকে ডিডিএক্স করা হলে কজ এক্স হবে। আচ্ছা, তো ডিডিএক্স করা হয়ে গেল। আমরা কি করব? এবার আবারও লিমিটটা বসিয়ে দিব। যদি এখান থেকে সংজ্ঞায়িত মান পেয়ে যাই তাহলে সেটাই অ্যান্সার হবে, আর যদি সংজ্ঞায়িত মান না পাই তাহলে আমাদেরকে পুনরায় এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে 0 বসিয়ে দিব। তো এক্সের জায়গায় 0 বসালে 10 মান হচ্ছে 0, তাহলে কিন্তু এখানে ই পাওয়ার 0 আসে, অর্থাৎ 1 আসে, ইন্টু এম এর জায়গায় এম থাকবে, তারপর এখানে বসালে হবে সেক 0। আমরা জানি সেক 0 মান হচ্ছে 1,
এরপর নিচে এম থাকবে, এখানে হবে সেক জিরো, সেক জিরোর মান কত 1 প্লাস কস জিরো, কস জিরোর মানও কত আমাদের 1। তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে এম আর এম কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকে উপরে থাকে 1, নিচে হয় 1 প্লাস 1 অর্থাৎ 2। তার মানে আমাদের সঠিক উত্তর হলো ডি। আমরা এবার 6 নম্বর এমসিকিউটি করব। প্রশ্নে বলেছে পোলার স্থানাঙ্ক থিটা ইকুয়াল π/4 সমীকরণটি কি নির্দেশ করে। আচ্ছা, এখানে বোঝাচ্ছে যে সেই সমীকরণটি হবে প্রত্যেকটা অবস্থায় সেটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকবে। এখানে থিটা বলতে কিন্তু এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বোঝায়, অর্থাৎ আমাদের যে সমীকরণ সেটা এক্স অক্ষের সাথে প্রত্যেকটা বিন্দু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমরা ধরে নিচ্ছি বিন্দুটা এইখানে, তো এই বিন্দুটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এভাবে আমরা যতগুলোই বিন্দু দিই না কেন সেগুলো কিন্তু এরকম হবে, অর্থাৎ আমরা যদি এবার বিন্দুগুলোকে যোগ করে দিই তাহলে কিন্তু এটা একটা সরলরেখা হয়। অর্থাৎ এটা বলতে আমাদেরকে সরলরেখা সমীকরণ বোঝাচ্ছে যার ঢাল হচ্ছে m ইকুয়াল টু 10 থিটা অর্থাৎ 10 π/4, যার মান হলো 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে উক্ত সমীকরণটা আমাদেরকে একটি সরলরেখার সমীকরণ বোঝাচ্ছে। আমাদের 7 নম্বর এমসিকিউটি এসেছে বৃত্ত থেকে। প্রশ্নে বলেছে যে কোন শর্ত সাপেক্ষে -1,2 বিন্দুটি এই বৃত্তের ভিতরে অবস্থান করবে। আমরা জানি কোনো বিন্দু বৃত্তের ভিতরে তখনই অবস্থান করবে যখন আমরা বিন্দুটা দিয়ে যদি বৃত্তকে সিদ্ধ করলে নেগেটিভ মান আসে, অর্থাৎ 0 থেকে ছোট মান আসে, তখনই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। তো আমরা প্রথমেই বিন্দু দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করে দিব, অর্থাৎ এক্স এর জায়গায় বসাবো -1 এবং ওয়াই এর জায়গায় বসাবো 2। তাহলে এক্স এর জায়গায় -1 বসালে -1 হোল স্কোয়ার অর্থাৎ শুধু 1 প্লাস ওয়াই এর জায়গাতে 2 বসালে 2 স্কোয়ার অর্থাৎ 4। একইভাবে যদি এখানে -1 বসানো হয় তাহলে -2 আর -1 গুণ করলে প্লাস 2 একে 2, তারপরে প্লাস 2 ইন্টু ওয়াইয়ের জায়গাতে বসাবো 2, তাহলে 2 দুগুণে 4 প্লাস সি। তো এই মানটাকে হতে হবে 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলেই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। আচ্ছা, এরপর যদি আমরা সবগুলো সংখ্যা যোগ করি তাহলে আসে 4 আর 1 5, 5 2 7, 7 আর 4 11, তাহলে 11 প্লাস সি লেস দেন 0। বুঝতে পারতেছো যে এখন +11 এপাশে গেলে হবে -11, অর্থাৎ সি লেস দেন -11। যদি এই শর্ত মেনে চলে তাহলেই একমাত্র বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি। 8 নম্বর প্রশ্নটি এসেছে কনিক থেকে। চলো প্রশ্নটি সলভ করি। প্রশ্নে বলেছে যে বি এর মান কত হলে এই উপবৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে। আমরা একটু চিত্র এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের উপবৃত্তের কেন্দ্র, তাহলে এটা হবে আমাদের আর অক্ষ এবং এটা হবে অনুবন্ধী অক্ষ। আমরা কিন্তু এতটুক বলে থাকি এ এবং এতটুককে বলি বি। আচ্ছা, তো দেখতেই পারতেছো যে উপবৃত্তটা এক্স অক্ষকে তখনই স্পর্শ করবে যখন কেন্দ্র হতে, এটা আমাদের কি ছিল কেন্দ্র, কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব বা কেন্দ্র হতে এক্স অক্ষের দূরত্ব বি এর সমান। অর্থাৎ উপবৃত্তটি এক্স অক্ষকে তখনই স্পর্শ করবে যখন এই যে কেন্দ্র হতে এক্স অক্ষের যে দূরত্ব এটা কার সমান হচ্ছে, বি এর সমান। তো আমাদের এখানে কেন্দ্র হচ্ছে 1,2। আমরা জানি যে উপবৃত্তের আদর্শ সমীকরণ হলো x - h হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে h আর k বলতে কিন্তু কেন্দ্রকে বোঝানো হয়, h আর k বলতে কেন্দ্রকে বোঝানো হয়। তো বুঝতেই পারতেছো আমাদের h এবং k এর জায়গায় রয়েছে 1,2, অর্থাৎ আমাদের কেন্দ্র হবে 1,2। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 1,2। তো এই বিন্দুতে আমরা কিভাবে গিয়েছি, এতটুক 1 গিয়েছি এবং এতটুক 2 উপরে উঠেছি। তাহলে এখান থেকে কিন্তু বলাই যায় এতটুক হচ্ছে 2, আবার চিত্র অনুসারে এতটুক হচ্ছে বি। তাহলে আমরা বলতেই পারতেছি যে বি এর মানটা হবে 2। আমাদেরকে প্রশ্নে এটাই জানতে চেয়েছিল, অর্থাৎ আমাদের উত্তর হবে সি। 9 নম্বর এমসিকিউতে বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল
মাইনাস এক্স মাইনাস 5 পাওয়ার 4 ফাংশনের গুরুমান কত। দেখো এই এমসিকিউটি করতে আমাদের কিন্তু অঙ্ক করা লাগবে না, আমরা বেসিক খাটিয়ে কিন্তু অঙ্কটা সলভ করতে পারি। আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এক্স মাইনাস 5 পাওয়ার 4 এই সংখ্যাটা কিন্তু অলওয়েজ পজিটিভ, অর্থাৎ শূন্য থেকে বড় এবং শূন্যও হতে পারে, কিন্তু কখনো নেগেটিভ হবে না। কেন? তুমি এক্সের যেই মানই বসাও, ভিতরে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, আমরা যেহেতু পাওয়ার 4 করতেছি, কোনো সংখ্যার পাওয়ারে জোড় সংখ্যা থাকলে সেটা অবশ্যই পজিটিভ রেজাল্টই দিবে। শূন্য দিতে পারে, যদি এক্সের মান 5 বসাই তাহলে 5 মাইনাস 5 0, 0 পাওয়ার 4 করলে 0 আসতে পারে, হয় 0 আসবে অথবা ধনাত্মক সংখ্যা আসবে, কিন্তু কখনো নেগেটিভ সংখ্যা আসবে না। তো বুঝতে পারতেছি যে এই সংখ্যাটা মাস্ট বি পজিটিভ। তো আমরা যদি এবার এর আগে মাইনাস লাগিয়ে দিই, অর্থাৎ এক্স মাইনাস 5 পাওয়ার 4 এটা তো পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যার আগে মাইনাস লাগালে এটা কি নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশনটা হচ্ছে একটা নেগেটিভ ফাংশন। এতটুকু আমরা বুঝতে পারতেছি। তো যদি আমরা এখান থেকে গুণমান বের করি তাহলে এর সর্বোচ্চ মান কত হইতে পারে। এর মান কিন্তু কখনোই পজিটিভ হবে না, অর্থাৎ এই যে +5 এবং 625 এগুলো কিন্তু কখনোই হবে না, এর মান সর্বোচ্চ 0 হতে পারে। কেন? যদি আমরা এখানে এক্সের যে কোনো মানই বসাই না কেন, এখান থেকে কিন্তু আমরা রেজাল্টটা নেগেটিভই পাবো এই মাইনাসের কারণে। কিন্তু যদি আমরা এক্সের মানটা 5 বসাই তাহলে 5 মাইনাস 5 0, 0কে 4 করলে 0ই থাকে, এবং +0 যেই কথা -0 একই কথা, অর্থাৎ আমরা এখান থেকে সর্বোচ্চ মানটা 0 পেতে পারি। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলেই দিতে পারি যে এক্সের সর্বোচ্চ মানটা হবে 0, প্রদত্ত ফাংশনের গুণমান বা সর্বোচ্চ মান হবে 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। 10 নম্বর এমসিকিউতে বলেছে n পূর্ণ সংখ্যা হলে সাইন n পাই প্লাস -1 পাওয়ার n ইন্টু π/6 এর মান কত। আমাদের যেহেতু বলা আছে যে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আমরা জানি পূর্ণ সংখ্যা বলতে পজিটিভ, নেগেটিভ এবং 0 সহ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বোঝানো হয়। পূর্ণ সংখ্যা বলতে পজিটিভ, নেগেটিভ এবং 0 সহ সকল অখণ্ড সংখ্যাকে বোঝানো হয়, অর্থাৎ ভগ্নাংশ হতে পারবে না। তো যেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যা বলতে 0কেও বোঝানো হয়, তাহলে আমরা n এর মানটাকে ধরে নিব 0। তাহলে এখানে আমরা যদি 0 বসিয়ে দেই তাহলে এটা হবে 0 প্লাস -1 এর পাওয়ার 0 হলে এটা 1 হয়ে যাবে, তাহলে থাকে π/6, অর্থাৎ এখানে n এর মানটা 0 বসালে আমাদের থাকে সাইন π/6, অর্থাৎ সাইন 30 ডিগ্রি। আমরা জানি যে সাইন 30 হচ্ছে হাফ, তাহলে এই এমসিকিউটির উত্তর হবে এ। আমরা এবার 11 নম্বর এমসিকিউটি সলভ করব। প্রশ্নে বলেছে x-1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল যদি 6 হয় তাহলে এই সমীকরণে সমাধান সেট কোনটি হবে। অনেকেই কিন্তু ভুল করে এখানে x ইকুয়াল টু 1 -2 3 অর্থাৎ প্রথমটাকে উত্তর বলে দিবে, কিন্তু এটা কিন্তু হবে না। যদি ইকুয়াল টু 0 হতো তাহলে এটা উত্তর হতো, যেহেতু এখানে 0 নেই 6 রয়েছে, তাই আমাদেরকে এই সমীকরণটা গুণ করে এখান থেকে ত্রিঘাত সমীকরণ বের করে এরপরে সলভ করতে হবে। চলো এটা আমরা সলভ করে ফেলি। ফার্স্টে আমাদের এই দুটো গুণ করতে হবে। যদি আমরা এই দুটো গুণ করি তাহলে আসে x দ্বারা সবাইকে গুণ করলে x² প্লাস 2x, এরপর -1 দ্বারা গুণ করলে -x - 2, এর সাথে গুণাকারে থাকবে x - 3 ইকুয়াল টু 6। এরপর এখানে যোগ বিয়োগ করলে আমাদের থাকতেছে 2x - x করলে থাকবে শুধু প্লাস x, এরপর আছে -2 ইন্টু x - 3 ইকুয়াল টু রয়েছে আমাদের 6। এখন আমরা এই দুটো গুণ করে দিব, x দ্বারা সবাইকে গুণ করব, তাহলে হবে x³ প্লাস x² -2x, এরপর -3 দিয়ে গুণ করব, তাহলে হবে -3x² -3x মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 6। তো বুঝতেই পারতেছ আমাদের এই 6 এবং এই 6 কাটাকাটি গিয়ে এখানে 0 থাকবে। তো আমাদের এখানে কিন্তু সবগুলোই x রয়েছে। আচ্ছা, আমরা এর আগে একটু এখানে যোগ বিয়োগ করে নেই। x³ x² -3x² করলে আসে -2x², -3x - 2x করলে আসে -5x,
ইকুয়াল টু 0। তো আমাদের যেহেতু প্রত্যেকটার মধ্যেই এক্স রয়েছে, তো আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে হয় এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5, অর্থাৎ এক্সের একটা মান হবে 0 আর বাকি দুটো মান আমরা এখান থেকে বের করব। তো দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য আমরা ডিরেক্ট একটা সূত্র জানি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমরা এখানে এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তো মাইনাস বি হচ্ছে আমাদের এক্সের সহগ, এক্স স্কোয়ারের সহগকে বলবো এ, এক্সের সহগকে বলবো বি এবং ধ্রুবক পদটাকে আমরা বলবো সি। তো আমাদের এখানে বি হচ্ছে -2 আর সূত্রের মাইনাস, তো দুটো মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। এরপর প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, -2কে স্কোয়ার করলে হবে 4 মাইনাস 4 ইন্টু এ, এর মান হচ্ছে 1 ইন্টু সি, সি এর মানটা দেখতে পারতেছো -5। তো মাইনাসে মাইনাসে এখানে আমরা প্লাস লিখে দিচ্ছি ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান হচ্ছে 1। তাহলে আমাদের এখানে থাকে উপরে হবে 2 প্লাস মাইনাস, দেখো এখানে 4 5 20, 20 আর 4 যোগ করলে হয় 24। তো রুট 24 ডিভাইডেড বাই 2 একে 2। 24কে কিন্তু আমরা এভাবে ভাঙাতে পারি যে রুট 4 গুণ 6, অর্থাৎ এটাকে লেখা যায় 2 রুট 6, মানে আমরা 24কে লিখতে পারি 2 রুট 6। এটা আমরা এখানে লিখছি যে এক্স ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 24কে লেখা যায় 2 রুট ওভার অফ 6, আমাদের ভাগ আছে 2। তো এখানে দেখতে পারতেছো যে 2 দিয়ে সবাইকে ভাগ করতে হবে। তো আমরা যদি 2 দিয়ে ভাগ করে দেই সবাইকে, তাহলে 2 ভাগ 2 করলে আসে 1 প্লাস মাইনাস 2 ভাগ 2 কাটাকাটি যায়, থাকে রুট 6, অর্থাৎ এক্সের বাকি দুইটা মান হবে 1 প্লাস রুট 6 এবং 1 মাইনাস রুট 6, আর আরেকটা মান ছিল আমাদের 0। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ই, 0, 1 প্লাস রুট 6 এবং 1 মাইনাস রুট 6। আমাদের 12 নম্বর এমসিকিউতে বলেছে যে সাইন এক্স ইকুয়াল টু -1 এবং এক্সের মানটা হচ্ছে 0 থেকে বড় এবং 3π থেকে ছোট, এর সমাধান সেট কোনটি? দেখো এই এমসিকিউটি কিন্তু আমরা সহজেই অপশন চেক করেই বলে ফেলতে পারি। প্রথম অপশনটি হবে না, কারণ এক্সের মান হচ্ছে 0 থেকে বড়, তো এটা কিন্তু নেগেটিভ বলতে 0 থেকে ছোট বোঝাচ্ছে, সো এটা হবে না। এরপর এটাও হবে না, কারণ এক্সের জায়গায় যদি আমরা π/2 বসাই তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে +1, -1 কিন্তু না, তাহলে এটাও হবে না। আমরা একটু আগে বলেছি যে -π/2 তো হবে না, তাহলে এটাও বাদ। এরপর 3π/2 এটা হবে। ই নাম্বারটাও কিন্তু হবে না, কারণ এখানে নেগেটিভ রয়েছে, যেহেতু এক্সের মান 0 থেকে বড় হতে হবে তাই ঋণাত্মক মান কি গ্রহণযোগ্য নয়। এক্সের মান কিন্তু এটা হবে 3π/2। আমরা যদি এক্সের জায়গায় 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি বসাই তাহলেই একমাত্র সাইন এক্সের মানটা মাইনাস আসে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3π/2, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। আমাদের 13 নম্বর এমসিকিউতে বলেছে 100 সংখ্যক ভিন্ন উপাদানের সেট থেকে কত সংখ্যক উপাদান নিলে বিন্যাস এবং সমাবেশ সংখ্যা সমান হবে। আমরা এটা মনে রাখবো যে সংখ্যা এখানে 100 সংখ্যক বলুক আর 1000 সংখ্যক বলুক, যদি কখনো বলা থাকে যে বিন্যাস এবং সমাবেশ সংখ্যা সমান হবে তাহলে সেটা একমাত্র একটা উপাদান নিলেই সমান হয়। অর্থাৎ যদি কখনো এখানে বলা থাকে যে কত সংখ্যক উপাদান নিলে বিন্যাস এবং সমাবেশ সংখ্যা সমান হবে, তাহলে আমরা মনে রাখবো অ্যান্সারটা হবে 1। এখানে 100 সংখ্যক বলুক আর 1 লাখ সংখ্যক বলুক, এই দুইটাকে সমান হতে হলে উপাদান সংখ্যা হবে 1। তো আমাদের অ্যান্সার হবে এ। 14 নম্বর এমসিকিউতে বলেছে যে x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশন অফ x ইকুয়াল ln 2x + 1 এবং নিচের কোন বক্ররেখার স্পর্শকের ঢাল সমান হবে। অর্থাৎ আমাদের এখানে একটা রেখা দেওয়া আছে এবং প্রশ্নে আরেকটি রেখা দেওয়া আছে। প্রশ্ন মতে আমাদের বলেছে যে এই রেখার যে ঢাল, অর্থাৎ এই বক্ররেখার স্পর্শকের ঢাল এবং এখান থেকে যে কোনো একটি বক্ররেখার স্পর্শকের ঢাল সমান হবে। তো সেই রেখাটা কোনটা, এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা এই বক্ররেখার স্পর্শকের ঢাল বের করে নিব। তো ফাংশন অফ এক্স দেওয়া আছে, আমরা ফাংশন অফ এক্সকে চাইলে বলতে পারি ওয়াই। ফাংশন অফ এক্স আর ওয়াই একই কথা। তো ঢাল বের করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল dy/dx বের করতে হবে, অর্থাৎ এটাকে এক্সের সাপেক্ষে
অন্তরীকরণ করতে হবে। তো আমরা জানি যে লন এক্স, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে আমরা জানি যে লন এক্সকে ডিডি এক্স করলে আসে 1/x, অর্থাৎ 1/2x প্লাস 1। এরপর আমরা যেটাকে এক্স ধরেছি সেটা কিন্তু আসলে এক্স না, তাহলে এটাকে আবারও ডিডি এক্স করতে হবে। তো এটাকে ডিডি এক্স করলে আসবে 2x করলে আসবে 2 প্লাস 1কে ডিডি এক্স করলে আসে 0, সেটা আর লেখার দরকার নেই। তো এটাই হচ্ছে আমাদের dy/dx এর মান। তো এবার যেহেতু x = 0 বলা আছে, তো আমরা এখানে x = 0 বসিয়ে দিব। তাহলে x এর জায়গায় যদি 0 বসানো হয় তাহলে এতটুকু কিন্তু 0 হয়ে যায়। তাহলে 1/1 অর্থাৎ 1 গুণ 2, তাহলে 2 একে 2 হয়, অর্থাৎ আমাদের এই বক্ররেখার ঢাল হচ্ছে 2। এবার যদি একটু খেয়াল করো বাকি অপশনগুলোর দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একমাত্র ডি নাম্বার অপশনেই ঢাল 2 হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটা কাজ করব, আমরা এবার এটাকে y ধরে এটাকে dy/dx বের করব। এখান থেকে যদি আমরা dy/dx বের করতে চাই তাহলে হবে 2 মাইনাস এটা হবে 4x প্লাস এক্স কিউবকে করলে হবে 3x²। তো 3 আর 8/3 কাটাকাটি যাবে, এটা হবে 8x²। আচ্ছা, তো এখন আমাদের প্রশ্নে বলা ছিল x = 0, তো আমরা যদি এখানেও x = 0 বসিয়ে দেই তাহলে কিন্তু এটাও 0 হয়, এটাও 0 হয়, আমাদের থাকে 2। অর্থাৎ এই বক্ররেখাটারও স্পর্শকের ঢাল কত? 2। আমাদের প্রশ্ন এটা জানতে চেয়েছিল যে কোন বক্ররেখার ক্ষেত্রে দুটোর ঢালই সমান হবে। তাহলে আমরা বলতেই পারি যে অ্যান্সার হবে ডি। আমরা কিন্তু প্রশ্নটা দেখে বুঝতে পারতেছি, কারণ বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ঢাল অর্থাৎ এক্স এর যে সহগটা সেটা কিন্তু 2 নেই, এখানে -2, একমাত্র এখানেই 2 রয়েছে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা অ্যান্সার বলতে পারি ডি। 15 নম্বর এমসিকিউতে বলেছে যে এ এর মান কত হলে ইন্টিগ্রেশন √5 থেকে a ইন্টু 2x ডিভাইডেড বাই x² - 4 dx এর মানটা ln 3a হবে। অর্থাৎ এই যৌগটির মান দেওয়া আছে ln 3a। তো আমরা ফার্স্টে এই যৌগটি সলভ করব, সেটা আমরা আগে তুলে নিচ্ছি। উপরে আছে আমাদের 2x, নিচে আছে x² - 4 dx, আর লিমিট হলো √5 থেকে a। আমরা একটি শর্টকাট জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি হরকে অন্তরীকরণ করলে লবকে পাওয়া যায়। আমরা এটাকে লিখে থাকি, নিচেরটাকে লিখি f(x), উপরেরটাকে লিখি f'(x), অর্থাৎ নিচের ফাংশনকে ddx করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে এটার অ্যান্সার হবে ln ফাংশন অফ x প্লাস c। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরে আমাদের রয়েছে x² - 4, তো x²কে ddx করলে আসে 2x আর 4কে করলে আসে 0, অর্থাৎ হরকে ddx করলে কিন্তু লব পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের এই যৌগটির মান হবে ln নিচেরটা, অর্থাৎ ln x² - 4। এরপর আমরা লিমিটটা বসিয়ে দিব, লিমিট হচ্ছে উপরে a নিচে √5। তাহলে আমরা x এর জায়গায় একবার a বসাবো, তাহলে হবে a² - 4। এরপরে মাইনাস আমরা x এর জায়গাতে √5 বসাবো, তাহলে √5 বসালে √5 এর স্কোয়ার অর্থাৎ 5 - 4। তো এখান থেকে আমাদের আসে ln 1। আমরা জানি যে ln 1 এর মান হচ্ছে 0, তাহলে আমাদের যৌগটির মান দাঁড়ালো ln a² - 4। এবার প্রশ্ন মতে আমরা বলতেই পারি যে ln a² - 4 = ln 3a, কারণ প্রশ্ন মতে যৌগটির মান হচ্ছে এইটা। তাহলে দুই পাশ থেকে লন বাদ দিলে আমরা লিখতে পারি a² - 4 = 3a। এখান থেকে বুঝতে পারতেছো আমাদেরকে মিডল টার্ম করে এর মানটা বের করতে হবে। তো +3a এই পাশে আসলে হবে -3a। এরপর আমরা এখান থেকে মিডল টার্ম করব, তো এটাকে ভাঙালে হয় -4a প্লাস a, এরপর -4 = 0। তো এখান থেকে আমরা যে দুটো উৎপাদক পাবো সেগুলো হচ্ছে একটা হবে a - 4, একটা হবে a - 4, আর একটা হবে a + 1 = 0। তাহলে এখান থেকে a এর মানগুলো হচ্ছে -4 এপাশে গেলে +4, আরেকটা হবে +1 এপাশে গেলে -1। তাহলে আমাদের এর মান হচ্ছে এই দুটো। কিন্তু খেয়াল করলে দেখবে আমরা কিন্তু নেগেটিভ মানটা নিতে পারবো না, কারণ এর মান যদি এখানে নেগেটিভ বসাই তাহলে কিন্তু ln -3 আসে, আর লনের ক্ষেত্রে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, কারণ এতে অসংজ্ঞায়িত মান চলে আসে।
তো আমাদের এ এর গ্রহণযোগ্য মান হচ্ছে 4, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো ই। 16 নম্বর এমসিকিউতে বলেছে যে কিউ এর কোন মূলদ মানের জন্য এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 27x প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণটির একটি মূল 2 প্লাস √3 হবে। আমরা জানি যে বহুপদীর ক্ষেত্রে এই সমীকরণটির যেহেতু একটা মূল হচ্ছে 2 প্লাস √3, তাহলে আরেকটা মূল হবে 2 মাইনাস √3, কারণ জটিল মূল এবং রুটযুক্ত যে সকল মূল রয়েছে সেগুলো অনুবন্ধী আকারে থাকে। তাহলে একটা মূল যদি হয় 2 প্লাস √3, আরেকটা মূল হবে 2 মাইনাস √3। আচ্ছা, এবং তৃতীয় মূলটাকে আমরা ধরে নিচ্ছি আলফা। এই হচ্ছে আমার তিনটা মূল। তো আমাদেরকে এখান থেকে কিউ এর মানটা বের করতে হবে। আমরা জানি যে মূলগুলোর সমষ্টি ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ। আমরা পড়েছি যে সবগুলো মূলের সমষ্টি ইকুয়াল টু লেখা যায় মাইনাস বি বাই এ। তো আমাদের এখানে এক্স কিউবের সহগ হচ্ছে এ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি, এক্সের সহগ হচ্ছে সি এবং ধ্রুবকটা হচ্ছে ডি। তো বুঝতেই পারতেছো যে বি হচ্ছে আমাদের 3 এবং এ হচ্ছে 1। তো আমরা এখান থেকে লিখতে পারি -3, আর এখান থেকে প্লাস √3 মাইনাস √3 কাটাকাটি যায়, থাকে 2 প্লাস 2 অর্থাৎ 4। তো আমরা যদি আলফা বের করতে চাই তাহলে +4কে এই পাশে পাঠালে হবে -4, আর আগে থেকে -3 ছিল, অর্থাৎ আলফা এর মানটা আমরা পেয়ে গেলাম -7। তো আমাদেরকে কিউ বের করতে হবে। আমরা এবার করব সবগুলো মূলের গুণফল। তো আমরা জানি যে সবগুলো মূলের গুণফল ইকুয়াল টু লেখা যায় -d বাই এ। তো মাইনাস, এখানে আমাদের d হচ্ছে কিউ এবং এ হচ্ছে 1। এরপর আমরা যেহেতু আলফার মানটা পেয়েছি -7, সেটা এখানে বসিয়ে দিব। আর এখানে বুঝতে পারতেছো যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র হয়। তো এই সূত্র হচ্ছে a স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার মানে 4 আসে, এরপর মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √3 এর স্কোয়ার, √3 কি স্কোয়ার করলে আসে 3 ইকুয়াল টু মাইনাস কিউ। তো এখান থেকে 4 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 1 আসে। তো এটার ক্যালকুলেশন করা লাগবে না, কারণ 1 এর সাথে -7 গুণ করলে -7ই থাকে। তো এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস দুই পাশ থেকে কাটাকাটি যায়, তাহলে কিউ এর মানটা আসতেছে আমাদের 7, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ই। আমাদের 17 নম্বর প্রশ্নে বলেছে 0, 1, 2, 3, 4 এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে 5 অঙ্কের মোট কতটি জোড় সংখ্যা গঠন করা যাবে। এটা কিন্তু খুব মজার একটা প্রশ্ন। এটা সলভ করার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে। আমি ধরো তোমাকে বললাম যে আমাদের কাছে তিনটা সংখ্যা রয়েছে 4, 5, 6। আমি জিজ্ঞেস করলাম যে এই সংখ্যাগুলোকে আমরা কতভাবে সাজিয়ে লিখতে পারি। আমরা কিন্তু এটাকে মোট 6 ভাবে সাজিয়ে লিখতে পারি। কিভাবে? প্রথমে 4, 5, 6, এরপরে 4, 6, 5, এরপর আমরা লিখতে পারি 5, 4, 6, এরপর 5, 6, 4, তারপর আমরা লিখতে পারি 6, 4, 5 এবং 6, 5, 4। এই হচ্ছে মোট 6 উপায়, অর্থাৎ যে কোনো তিনটা সংখ্যাকে আমরা মোট 6টি উপায়ে সাজিয়ে লিখতে পারি। তাহলে এটা আমরা বুঝবো কিভাবে? আমরা কিন্তু একটা শর্টকাট করতে পারি, যেহেতু এখানে সংখ্যা 3টা, অর্থাৎ আমরা মোট সাজিয়ে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 উপায়ে। আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের কাছে 4টা অঙ্ক রয়েছে 1, 4, 5, 6, তাহলে এই 4টা সংখ্যাকে আমরা মোট কত উপায়ে সাজিয়ে লিখতে পারি? সেটা হবে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল করলে কত আসে? 24। অর্থাৎ এই 4টা সংখ্যাকে আমরা মোট 24টি উপায়ে সাজিয়ে লিখতে পারি। এই কনসেপ্টটা আমাদের একটু পরেই কাজে লাগবে। আচ্ছা, এবার প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে বলেছে যে এই অঙ্কগুলি ব্যবহার করে আমাদেরকে জোড় সংখ্যা বানাতে হবে, 5 অঙ্কের জোড় সংখ্যা বানাতে হবে। তো জোড় সংখ্যা বলতে আমরা বুঝাই যে সকল সংখ্যার লাস্টের ডিজিটটা জোড় সংখ্যা, অর্থাৎ লাস্টের ডিজিটটা যদি 0 হয় অথবা 2 হয় অথবা 4 হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা জোড় সংখ্যা বলবো। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে লাস্টের ডিজিটটা একবার 0 ধরবো, লাস্টের ডিজিটটা আমরা একবার 4 ধরবো, আরেকবার লাস্টের ডিজিটটা আমরা 2 ধরবো। তাহলে এই 3 উপায়ে কিন্তু আমরা জোড় সংখ্যা পেতে পারি। লাস্টে 1 অথবা 3 হলে কিন্তু সেটা জোড় সংখ্যা হবে না। আচ্ছা, তো এবার লাস্টে আমরা 0 লিখলাম।
তো প্রথমে আমরা কি কি লিখতে পারি? প্রথমে কিন্তু আমরা 1 2 3 4 এই চারটার যে কোনো একটাই লিখতে পারি। তো আমরা ধরে নিচ্ছি আমরা প্রথমে 1 লিখব, তারপর আমরা প্রথমে 2 লিখব, তাহলে প্রথম অঙ্ক হলো 2 আর লাস্টের অঙ্ক তো আমরা 0 ধরেই নিয়েছি। একইভাবে আমরা প্রথমে 3 লিখব আর লাস্টের অঙ্ক হচ্ছে 0। এরপর প্রথমে 4 লিখব, লাস্টের অঙ্ক হচ্ছে 0। আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। আমি ফার্স্টেই বলেছি যে জোড় সংখ্যা গঠন করতে হলে আমাদেরকে লাস্ট ডিজিটটা 0 4 অথবা 2 রাখতে হবে। তো আমি প্রথম ক্ষেত্রে লাস্ট ডিজিটটা 0 ধরছি। তো লাস্ট ডিজিটটা 0 ধরলে বাকি রইল আমাদের এই চারটা সংখ্যা। এই চারটা সংখ্যার মধ্যে আমরা একবার 1কে প্রথমে বসাবো, একবার 2কে প্রথমে বসাবো, একবার 3কে, একবার 4কে। তাহলে এক্ষেত্রে যদি আমরা 5 অঙ্কের সংখ্যা বের করতে চাই তাহলে কিন্তু 2টা অঙ্ক লিখেছি, মাঝখানে আরও 3টা অঙ্ক বসবে। এখন এই 3টা অঙ্কের মধ্যে 2 3 আর 4 বসবে। তো আমরা চাইলে এখানে 2 3 4 বসাতে পারি অথবা 2 4 3 বসাতে পারি। আমাদের এই 3টা সংখ্যা বসাতে হবে। এখন এই 3টা সংখ্যা মোট কতভাবে বসতে পারে এটাই কিন্তু আমরা একটু আগে দেখেছি যে 3টা ডিজিট মোট 6 উপায়ে বসতে পারে। অর্থাৎ এই উপায়ে কিন্তু আমরা এখান থেকে 6টা সংখ্যা পাই। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু 2 আর 0 লিখেছি তাহলে বাকি রয়েছে আমাদের 1 3 এবং 4। এখানেও 3টা সংখ্যা, এই 3টে সংখ্যা মোট 6 উপায়ে বসতে পারে। তাহলে এখান থেকেও আমরা 6টা সংখ্যা পাবো। একইভাবে বাকিগুলো থেকেও আমরা 6টা সংখ্যা পাবো। অর্থাৎ এখানে আমাদের মোট উপায় হচ্ছে 24টা। আমরা কিন্তু এখানে মোট 24 ধরনের জোড় সংখ্যা পেতে পারি যদি লাস্টে 0 ধরি। এবার আমরা এখানে চলে আসি, যদি আমরা লাস্টে 4 ধরি তাহলে আমাদের প্রথমে কি কি বসবে? প্রথমে আমাদের 1 বসতে পারে, এরপর প্রথমে আমাদের 2 বসতে পারে, প্রথমে 3 বসতে পারে। কিন্তু প্রথমে 0 কখনোই বসবে না, কারণ প্রথমে 0 বসলে আমরা কিন্তু একটা সংখ্যা যদি লিখি যে 53, আমরা যদি 0 বসিয়ে দেই তাহলে কিন্তু এই 0টাকে আমরা কাউন্ট করি না। 053 এটাকে কিন্তু আমরা 2 ডিজিটের সংখ্যাই বলে থাকি, 0কে কাউন্ট করি না। এজন্য আমরা শুরুতে 0 দিতে পারবো না। অর্থাৎ আমরা এটাকে এই 3 উপায়ে লিখতে পারি। এবার যেহেতু 2 ডিজিট লিখেছি মাঝখানে আরও 3টা সংখ্যা বসবে। সেই 3টা সংখ্যা কি কি হবে? 0 2 আর 3। তো 0 2 আর 3 এই সংখ্যাগুলোকে তো আমরা চাইলে 203 আবার 302 এভাবে মোট 6টা উপায়ে লিখতে পারি, যেটা আমরা আগের অঙ্কেই এখানেই দেখেছি যে 3টা সংখ্যাকে মোট 6 ভাবে সাজিয়ে লেখা যায়। তাহলে এখান থেকেও আমরা 6টা সংখ্যা পাবো, এখান থেকেও 6টা সংখ্যা পাবো এবং এখান থেকেও 6টা সংখ্যা পাবো। তাহলে লাস্টে যদি আমরা 4 ধরি তাহলে আমরা মোট সংখ্যা পাবো, জোড় সংখ্যা পাবো 3 6 18টা। একইভাবে আমরা এখানেও সেই একই কাজ করব। যদি আমরা লাস্টে 2 ধরি তাহলে প্রথমে কি কি বসতে পারে? প্রথমে 1 বসতে পারে, প্রথমে 3 বসতে পারে এবং 4 বসতে পারে। প্রথমে কিন্তু 0 বসবে না, কারণ 0 বসলে সেই অঙ্কটা 4 ডিজিটের হয়ে যাবে, 5 ডিজিট হবে না। আচ্ছা, তো যেহেতু 2টা ডিজিট হয়েছে মাঝখানে আরও 3টা ডিজিট বসবে। কি কি বসতে পারে? 0 3 4 অথবা 304 এরকম করে মোট 6টা বসতে পারে। সেমভাবে এখানেও মোট 6টা সংখ্যা আমরা পেতে পারি। এখানেও আমরা মোট 6টা সংখ্যা পেতে পারি। তাহলে এখান থেকে লাস্টে যদি লাস্ট ডিজিটটা 2 ধরি তাহলেও আমরা মোট 18টা সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এই কয়টা উপায়ে আমরা কিন্তু 5 ডিজিটের জোড় সংখ্যা পেতে পারি। তাহলে মোট কয়টি উপায় হলো আমাদের? 24 প্লাস 18 প্লাস 18, সবগুলো যোগ করলে আমরা পাবো 60। অর্থাৎ এই 5টা অঙ্ক থেকে আমরা মোট 60 উপায়ে জোড় সংখ্যা গঠন করতে পারি। অর্থাৎ আমাদের এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। 18 নম্বর প্রশ্নে বলেছে যে মডুলাস অফ x - 1 গ্রেটার দেন 2 এর সমাধান সেট কোনটি? এরকম টাইপের এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো আমরা এটা কীভাবে সলভ করব? আমরা এখানে মডুলাস যদি উঠিয়ে দিতে চাই তাহলে x - 1 গ্রেটার দেন 2 লিখে ফেললাম। তো মডুলাস উঠিয়ে দিলে আমরা জানতাম যে প্লাস মাইনাস দিতে হয়। তো এখানে আমরা যেহেতু এখানে একবার +2 লিখেছি তাহলে এখানে লিখতে হবে একই চিহ্ন একই রাখতে হবে, বাম পাশে লিখব -2।
তো মডুলাস উঠিয়ে দিলে আমাদের প্লাস মাইনাস লিখতে হয়, আমাদের কিন্তু অলরেডি প্লাস মাইনাস হয়ে গেছে এবং এখানে যে সংখ্যা থাকবে সেটা বাম পাশেও লিখতে হবে। তো এখানে প্লাস, তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে দিব। আচ্ছা, এবার এই সেটটিকে আমরা সমাধান করব। তো আমাদের যেহেতু এক্স এর মান দরকার, অর্থাৎ সবার সাথে আমাদের +1 করতে হবে। আমরা যদি সবার সাথে 1 যোগ করি তাহলে কিন্তু এই 1টা কাটাকাটি যায়। তো আমরা এই জন্য সবার সাথে 1 যোগ করতেছি। তাহলে এখানে হয় 1 - 2 করলে আসে -1 গ্রেটার দেন, এখানে +1 -1 কাটাকাটি গিয়ে শুধু x থাকে এবং এখানে হয় 2 + 1 3, অর্থাৎ আমাদের x এর মান হবে -1 থেকে ছোট এবং 3 থেকে বড়। এটা আমরা সংখ্যা রেখে রেখে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের 0, এটা 1, এটা 2, এটা 3 এবং এটা হচ্ছে আমাদের -1। তো এখানে আমরা বোঝাচ্ছি যে x এর মান হবে -1 থেকে ছোট। তো -1 থেকে ছোট সকল সংখ্যা কিন্তু এই বাম পাশেরগুলো, এখান থেকে -∞ পর্যন্ত। এরপরে বলেছে 3 থেকে বড়, তো 3 থেকে বড় সকল সংখ্যা আছে এই পাশে, অর্থাৎ +∞ পর্যন্ত। তো এটাকে আমরা লিখতে পারি যে -1 থেকে ∞, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি -∞, -1, এবং এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি 3, আমাদের কিন্তু x এর মান এটাও এবং এটাও, অর্থাৎ আমরা এখানে ইউনিয়ন দিয়ে দিতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। আমরা এখন 19 নম্বর এমসিকিউটা সলভ করব। এটা কিন্তু একটা আনকমন এমসিকিউ। আমাদেরকে একটা ধারা দেওয়া আছে, বলেছে যে এই ধারাটির সমষ্টি কত হবে। খেয়াল করলে দেখতে পাবে যে এই ধারাটি কিন্তু কোনো প্যাটার্ন মেনটেন করে চলেনি। যেমন এইখানে 1/36 গুণ হয়েছে, এর পরের বার কিন্তু 3/54 অর্থাৎ 1/18 গুণ হয়েছে, মানে এখানে কোনো ধারা মেনটেন করেনি। আচ্ছা, তো আমাদেরকে বুঝতে হবে যে এখানে আসলে 1 + x পাওয়ার n এর যে ধারাটা সেটা এখানে লেখা হয়েছে। আমরা জানি যে 1 + x পাওয়ার n এর ধারাটা ছিল 1 + nx প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব। তো এই ধারাটা হচ্ছে মূলত এটাই। তো এই সম্পূর্ণ ধারাটির সমষ্টি না বের করে আমরা যদি জাস্ট এতটুক বের করি তাহলে কিন্তু ধারাটির সমষ্টি বের হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমাদের x এর মান এবং n এর মান বের করতে হবে, বের করে এইখানে বসাতে হবে, তাহলে আমরা কিন্তু এই সম্পূর্ণ ধারাটির সমষ্টি পেয়ে যাব। তো এখান থেকে দেখতেই পারতেছো প্রথমে 1 আর 1 ঠিক আছে, মিল আছে। এরপর একইভাবে আমরা বলতে পারি যে nx ইকুয়াল টু হবে -1/18, nx ইকুয়াল টু হবে -1/18। তাহলে এখান থেকে যদি আমরা জিজ্ঞেস করি x কত হবে, তাহলে n গুণ আকারে আছে, এপাশে গেলে হবে ভাগ। একইভাবে যদি আমরা তৃতীয় পদটাকে কম্পেয়ার করি তাহলে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1 অর্থাৎ 2 আসে, ইন্টু x স্কোয়ার। তো x এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিতে পারি, এই মানটাকে স্কোয়ার করতে হবে। মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 1কে স্কোয়ার করলে 1ই হয়। এরপরে নিচে আছে 18n, তাহলে হবে 18 স্কোয়ার ইন্টু n স্কোয়ার। এখানে x স্কোয়ার ছিল তাই x এর এই মানটাকে স্কোয়ার করেছি। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। সেমভাবে এই তৃতীয় পদ ইকুয়াল টু হবে এই ধারার তৃতীয় পদ, যেটা হচ্ছে -1/18 ইন্টু 1/36। দেখো 36কে কিন্তু আমরা লিখতে পারি 18 গুণ 2। এটা লেখার কারণ হচ্ছে এই 18 এবং এই 18, দুইটা 18 গুণ করলে হয় 18 স্কোয়ার। আমাদের এই পাশেও আছে 18 স্কোয়ার, তাহলে আমরা এই দুটো কাটাকাটি করতে পারি। এরপর আমাদের এই 2 এবং এই 2 কাটাকাটি হয়, তারপর n আর n স্কোয়ার কাটলে আমাদের নিচে একটা n থাকে। তাহলে আমাদের এখানে উপরে থাকতেছে শুধুমাত্র n-1 আর নিচে হচ্ছে n, এবং এই পাশে শুধুমাত্র থাকে -1। তো যদি আমরা এই nটা যেহেতু ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হবে, অর্থাৎ -n হবে। এরপর -n এই পাশে আসলে হবে +n, তাহলে n + n করলে 2n
আর এই পাশে যে -1 ছিল সেটা এই পাশে পাঠালে হবে +1। তাহলে এখান থেকে কিন্তু আমরা n এর মানটা পেয়ে যাচ্ছি হাফ। তো n এর মানটা পেয়ে গেছি, এবার আমাদেরকে x বের করতে হবে। x কিন্তু আমরা এখান থেকেই বের করতে পারি। n এর মানটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। তাহলে -1/18 ইন্টু n এর মানটা হচ্ছে হাফ। তাহলে 18 আর হাফ কাটাকাটি করলে আসে 9, অর্থাৎ x এর মানটা হলো -1/9। এবার x এবং n এর মানগুলো আমরা এইখানে বসিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ধারার সমষ্টি। তাহলে আসে 1 প্লাস x ছিল, x এর মান হলো -1/9, পাওয়ার হচ্ছে n, n এর মান হলো হাফ। আচ্ছা, এরপর আমরা যদি ভিতরে লসাগু করি তাহলে এখানে আসে 9, লসাগু করলে আসে 9 কে 9 -1 অর্থাৎ 8। আমরা জানি পাওয়ার হাফ বলতে বোঝায় রুট। তাহলে আমাদেরকে 8কেও রুট করতে হবে এবং 9কেও রুট করতে হবে। 8কে রুট করলে আসে 2√2 এবং 9কে রুট করলে আসে 3। এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। প্রশ্ন বলেছে যে 3/3 আকারের একটি কর্ণ ম্যাট্রিক্স ডি এর জন্য ডিটারমিনেন্ট অফ ডি ইকুয়াল 20 হলে ডিটারমিনেন্ট অফ 2D ইনভার্স এর মান কত? আচ্ছা, তো আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে ডি এবং এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো আমরা ম্যাট্রিক্সটাকে এভাবে ধরে নিতে পারি, যেহেতু এটা কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ শুধু মুখ্য কর্ণ বরাবর এর মান থাকবে এবং বাকি ভুক্তিগুলো 0 হবে। তাহলে বলতে পারি আমাদের ডি ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো এই ডি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান প্রশ্নে দেওয়া রয়েছে 20। আচ্ছা, এরপর আমাদেরকে 2D বের করতে হবে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি 2D লিখি তাহলে কিন্তু প্রত্যেকটা উপাদানকেই বা প্রত্যেকটা ভুক্তিকেই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আসে 2A, 2B এবং 2C, আর বাকিগুলোর সাথে 2 গুণ করলে 0ই থাকে। এটা হচ্ছে আমাদের 2D ম্যাট্রিক্স। এবার আমরা 2D ম্যাট্রিক্সের থেকে ডিটারমিনেন্ট বের করব, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ 2D। তাহলে এখানে হবে ডিটারমিনেন্ট অফ 2A, 2B, 2C এবং বাকিগুলো 0। তো এটার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, নির্ণায়কের ক্ষেত্রে যদি আমরা এবার 2 কমন নেই তাহলে কিন্তু সবার থেকে একসাথে কমন নেওয়া যায় না, হয় একটা সারি থেকে অথবা একটা কলাম থেকে কমন নিতে হয়। আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রথম সারি থেকে 2 কমন নিব, তাহলে থাকে A 0 0। এরপর আমরা দ্বিতীয় সারি থেকে আবারও 2 কমন নিব, তাহলে এখানে আরও একটা 2 আসবে, তাহলে হবে এটা হয়ে যাবে B 0। এরপর 3 নাম্বার সারি থেকে আমরা আরও একটা 2 কমন নিব, তো সেটাকে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, তাহলে হবে 0 0 এবং C। খেয়াল করলে দেখতে পাবে এটাই কিন্তু আমাদের ডিটারমিনেন্ট অফ ডি। এটাই হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট অফ ডি। তো আমরা কিন্তু একটু আগেই ডিটারমিনেন্ট অফ ডি এর একটা মান বের করেছি বা প্রশ্ন দেওয়া ছিল, সেটা হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2কে স্কোয়ার করলে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে লিখছি, এখানে হচ্ছে আমাদের 8 ইন্টু এই ডিটারমিনেন্টটির মান হচ্ছে 20, তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 20। তাহলে 8 গুণ 20 করলে আসে 160। তাহলে আমরা 2D এর মানটা পেয়ে গেলাম, ডিটারমিনেন্ট অফ 2D এর মানটা আমরা পেয়ে গেলাম 160। এবার আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছিল ডিটারমিনেন্ট অফ 2D ইনভার্স 1। তো ইনভার্স 1 মানে হচ্ছে 1 ডিটারমিনেন্ট অফ 2D। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1/160, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। আশা করি সবাই আমাদের সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছো। কেউ যদি কোনো এমসিকিউর এর ব্যাখ্যা বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।